আজ আমি যে গল্পটা পড়ে শোনাবো সেই গল্পটার নাম অ্যাবারক্রম্বি। লেখিকা লীলা মজুমদার। খোদন মামা বললেন, কলকাতা শহরে বাড়ি খোঁজা যে কী ব্যাপার সে তো তোরা জানিসই, কিন্তু গত বছর ওই নিয়ে আমাকে যে কী ধান্দার মধ্যে পড়তে হয়েছিল, নানান কারণে সে কথা আর তোদের কাছে বলা হয়নি। বুঝলি, এই ঘটনাটা যখন ঘটল তার বহু আগেই কিন্তু বাড়ি পাবার আশা আমি একেবারে ছেড়েই দিয়েছিলাম। কলকাতা কেন, কলকাতাকে কেন্দ্র করে 5 মাইলের মধ্যে একটা মাথা গোঁজার জায়গা পাওয়া যে একেবারে অসম্ভব, সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ ছিল না। এই সময়ে অপ্রত্যাশিতভাবে ঘটনাটা ঘটল। খোদন মামা এইখানে একটু থেমে কী যেন ভেবে নিলেন, তারপর বললেন, না, নিজের মনে মিছিমিছি আক্ষেপ জমিয়ে রেখে কোনো লাভ নেই, বরং এর থেকে নানা রকম মানসিক বিকৃতির সূত্রপাত হতে পারে। অতএব একটা কথা, 5 জনের কাছে এই বিষয়ে আলোচনা করে বেড়াস না যেন। আমরা বিরক্ত হয়ে বললাম, বা আমাদের কি একটা আক্কেল নেই? বেশ, তবে শোন। আচ্ছা, ডালহৌসি স্কোয়ার অঞ্চলটা কত ভালো চিনিস তোরা? সন্ধ্যার পর গিয়েছিস কখনো ওদিকে? গোরস্থানের সঙ্গে কোনো তফাৎ নেই। গাড়ি ঘোড়া যানবাহন একরকম থাকে না বললেই হয়। অনেকক্ষণ পরপর একটা করে ট্রাম যদি বা যায়, তাও যে লাইনের দরকার সেদিককার নয়। উপরন্তু অত আলো থাকা সত্ত্বেও পথঘাটগুলোর কেমন একটা থমথমে ভাব। তবু মাঝে মাঝে আপিসে হঠাৎ কাজ জমে গেলে আমাকে আটকা পড়ে যেতে হয়। বাড়ি ফেরবার সময় কষ্টের আর শেষ থাকে না। গত বছর একদিন ওই রকম বেশি দেরি হয়ে গেছে। মেজাজটাও তেমন ভালো নেই। আপিসে যেমন হয়ে থাকে, ছোট একটা ব্যাপার নিয়ে বিরাট এক মহাভারত। তার ওপর মনে পড়ে গেল সকালে বাড়িওয়ালার সঙ্গেও মোক্ষম খেঁচাখেঁচি হয়ে গেছে। বেটা একে ছোট লোকের এক শেষ, তাই রাজনীতির কিচ্ছু বোঝে না। নতুন একটা বাড়ি না দেখে নিলেই নয়। পুকুরের দক্ষিণ পূব কোণটায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে যখন হাঁটুতে খিল ধরে যাবার জোগাড়, তখন আস্তে আস্তে বড় পোস্ট অফিসের দিকে হাঁটতে শুরু করে দিলাম। আর অমনি শীতকালে এক এক সময় যেমন হয়, ঝিরঝির করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আর সেই সঙ্গে কোত্থেকে যে হু হু করে একটা হাড় কাঁপুনি দেওয়া হাওয়া বইতে লাগলো, সে আর বলবার নয়। পা চালিয়ে চলেছি। পোস্ট অফিসের বারান্দার কাছাকাছি পৌঁছেও গেছি। এমনি সময় অবাক হয়ে দেখি গঙ্গার দিক থেকে মোড় ঘুরে বিরাট দুটো লাল চাকাওয়ালা এক টমটম গাড়ি এসে পোস্ট অফিসের পিছনেই একটা গলির মধ্যে ঢুকে গেল। প্রকাণ্ড তেজি ঘোড়াটাকে এক ঝলকের মতো মুখোমুখি দেখতে পেলাম। চোখের পাশটাতে চামড়ার ঢাকনি, ঠোঁটের কোণে ফেনা, একবার ঘাড়টা ঝাঁকালো, লাগাম চেন সাজসজ্জা রনন ঝনন করে উঠল। তারপর মুহূর্তের মধ্যে গলির বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল। এখানে গলি টলি তো আগে অতটা লক্ষ্য করিনি, কাজেই একটু আশ্চর্য না হয়ে পারলাম না। কেমন একটা ঝোঁকও চেপে গেল। 15-20 মিনিট বাদে বৃষ্টিটা ধরে আসতেই বাড়ি ফেরার চেষ্টা না দেখে গলিটার মধ্যে ঢুকে পড়লাম। কমসে কম 1000 বার ওই পথ দিয়ে গিয়েছি, কিন্তু এমনি অন্ধ আমাদের চোখ যে অমন সুন্দর গলিটা কখনো লক্ষ্যই করিনি। দুধারে বড় বড় পাতাওয়ালা কি যেন গাছ মাথার উপর দিয়ে ছায়া করে রেখেছে। বেশি লম্বা নয়, দুধারে অন্য বাড়ির পেছন দিককার উঁচু পাঁচিল, আর সামনে দিয়ে গজ শতেক এগিয়েই গলিটা শেষ হয়ে গেছে। আর ঠিক সেইখানেই মাথাটুকু জুড়ে একটা পুরনো সবুজ কাঠের গেট, তার উপর দিয়ে একটা লতা উঠে গেছে, তাতে থোপা থোপা কমলা রঙের ফুল ধরে রয়েছে। আর নাকে আসছে সোঁদা সোঁদা মিষ্টি একটা গন্ধ। মানুষের সাড়াও পেলাম, ঘোড়ার পায়ের শব্দ শুনলাম। ঢুকেই উঠোন, তারপরে উঁচু ছাদের দোতলা একটা বাড়ি। বিরাট বিরাট জানলায় খড়খড়ির ফাঁক দিয়ে একটু আলো বেরোচ্ছে। কানে যেন অস্পষ্ট একটা টুংটাং পিয়ানোর শব্দ এলো।
গলিতে একটাও আলো নেই। ফিরে সেদিকে তাকাতেই মনে হলো যেন কতখানি পথ পার হয়ে এসেছি, অথচ ভালো করেই জানি 100 গজেরও বেশি হবে কিনা সন্দেহ। পুরনো গেটটা একটু ঝুলে গেছে, তার ডান দিককার থাম্বাটাতে ইংরেজিতে লেখা অ্যাবারক্রম্বি, আর তার নিচে একটা প্যাকিং কেসের তক্তায় কালি দিয়ে লেখা টু লেট। পুরনো বাড়ি, ভাড়াটারা হয়তো সুবিধার হতে পারে। বুকটা ধড়াস করে উঠল। এমন যোগাযোগ তো সচরাচর হয় না। সাহস করে গেটটাতে একটু ঠেলা দিতেই খুলে গেল। সামনেই বড় বড় অসমান পাথর দিয়ে বাঁধানো উঠোন। একধারে একসারি চাকরদের ঘর, অন্য ধারে বড় বড় দুটি আস্তাবল। লাল চাকাওয়ালা টমটমটাকেও দেখলাম। ঘোড়াটাকে খুলে একটা গোল কাঠের টবে তার সামনের একটা পা ডুবিয়ে ধরে একটা সহিস খুর সাফ করে দিচ্ছে, আর ঘোড়াটা দারুণ আপত্তি করছে, পা টেনে নিচ্ছে, ওর ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে, ওর পিঠে মুখ থেকে নাল ঝোল ফেলছে, ওর কান কামড়াবার চেষ্টা করছে। আমার সারা পেয়েই কান খাড়া করে আমার দিকে চেয়ে রইল। দেয়ালে লটকানো একটা বড় লণ্ঠনের আলোতে দেখতে পেলাম ওর চোখের জলজলে মণি দুটোর চারপাশে অনেকখানি সাদা দেখা যাচ্ছে। সহিসটাও অস্পষ্ট সুরে কী যেন বলল, ভালো করে বুঝলাম না। ঠিক সেই সময় সামনের রেলিং দেওয়া বারান্দার একটা দরজা খুলে গেল। এক ঝলক আলো বেরিয়ে এলো। দেখলাম একজন অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। সত্যি কথা বলবো তোদের, তোরা যাদের সুন্দরী বলিস, কালো চোখ, তেল চকচকে চুল, শাড়ি পরা সেই বাঙালি মেয়েদের আমার চোখে একটুও সুন্দর লাগে না। সুন্দর বটে এই মেয়ে, এক রাশ পাটকেলে চুল দিয়ে এই মোটা একটা বিনুনি বেঁধেছে, চোখে সুরমা, হাতের নখে মেহেন্দি রং, গায়ে একটা চুমকি বসানো ওড়না জড়ানো, পায়ে জরির নাগরা, তার গয়নাগাটি পরা। আমার সঙ্গে চোখাচোখি হতেই বুকের ভেতরটা কেমন হয়ে গেল। সে ভাঙা ভাঙা গলায় বললে, বাংলা যে কত বেশি মিষ্টি শুনতে লাগে, তোদের মতো বাক্য বাগিসরা সে কি বুঝবি। সে বললে, বাড়ি ভাড়া নেবে বাবু? কি যে মিষ্টি তার গলার স্বর, আস্তে শাঁখ বাজানোর মতন, পাতার মরমরের মতো, সমুদ্রের ফিসফিসের মতো। উপরতলাটা খালি আছে, এসে দেখবে এসো। দাঁড়াও, আলো নেই সঙ্গে। গলির মধ্যে পুরনো বাড়ি, অবস্থাতে নিশ্চয়ই পড়ে গেছে, ইলেকট্রিক আলো পর্যন্ত নেয়নি। এ বাড়ির অসুবিধে অনেক থাকবে, তবে ভাড়াটা যদি কম হয় মন্দ কি। সে বাড়িওয়ালা 3 দিন বাদে একদিন করে দাড়ি কামায়, তার কাছে এই মেয়ে। এর চারিদিকে ভুরভুর করছে বাসি গোলাপের গন্ধ। বারান্দায় 2টি দরজা, তার মাঝখানে পুরনো কাঠের সিঁড়ি, তার রেলিং সবগুলি নেই। খুব যে পরিষ্কার তাও বলতে পারিনি, একটু ইঁদুর ইঁদুর গন্ধও নাকে এলো। কিন্তু সব তো আর হয় না। মেয়েটি আমার কাছে ঘেঁষে এলো, বলল, চলো বাবু, আমার নাম সোফিয়া বিবি, বাড়ি ভাড়ার লেখাপড়া আমার সঙ্গেই হবে। কিন্তু একটু অবাক হয়ে গেলাম, তবে কি আরও বারিশ আছে নাকি? শেষটা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে হবে না তো? সোফিয়া আমার চোখের দিকে চেয়েছিল, হাতে মোটা বেঁটে হলদে রঙের একটা মোমবাতি, তার শিখাটি কাঁপছে, আর সোফিয়ার চোখের রং বদলাচ্ছে, নীল, ছাই, ধূসর, সোনালি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সোফিয়া বিবি সিঁড়ির একটি ধাপে পা দিয়েছে। এমনি সময়ে বারান্দার অন্য পাশের দরজাটি খুট করে খুলে গেল। কি বলবো তোদের, দেখলাম সেখানে দাঁড়িয়ে সাক্ষাৎ স্বর্গের পরী। আগাগোড়া সাদা পরনে, মনে হলো একেবারে পাকা মেম। সোনালি চুল, নীল চোখ, তাই দিয়ে আগুন ছুটছে। উফ, নীল আগুন। দেখেছ নিশ্চয়? দাঁতে দাঁতে ঘষে সে বললে, চিট, ঠক, জোচ্চর, এখনো তোমার স্বভাব গেল না। বাবু, ওর কথা ভুলো না। তুমি আমার বাড়ি ভাড়া নাও, আমার সঙ্গে লেখাপড়া করো। আমি মিসেস আবারক্রম্বি। তাই শুনে সোফিয়া হেসে কুটিপাটি, তুমি মিসেস আবারক্রম্বি? বিলাইতের সে কি বলে শুনো একবার। না বাবু, তাই যদি বলো
আমি তাহলে মিসেস আবারক্রম্বি। ওর নাকের টোকা থেকে ওর সাহেব ভাগিয়ে এনেছি, তা আমি মিসেস আবারক্রম্বি না তো কি? ভাবছি এসব কেলেঙ্কারির মধ্যে না থাকাই ভালো। কি কাজ রে বাপু, পরিবার নিয়ে বাস করি, এমন সময় মেম সিঁড়ির রেলিংয়ে ঠেস দিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। এই বড় বড় ফোঁটা চোখের জল ওর গাল বেয়ে একটার পর একটা গড়িয়ে পড়তে লাগলো। রং পাউডার ধুয়ে সাদা সাদা দাগ হয়ে যেতে লাগলো। কী যে করব ভেবে পাচ্ছি না। এর চাইতে সেই বাড়িওয়ালাই যে ভালো, এমন বুকের মধ্যে তোলপাড় করে দেয় না। সোফিয়া আমার হাতে মোমবাতি গুঁজে দিয়ে মেমকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললে, আরে তুমিও যেমন, সে বাটা বদমাইশের জন্য বা চোখের জল। ওরা কখনো এই দেশের মেয়ে বিয়ে করে শুনেছ? গেছে আপদ গেছে, বাজির এক্সেস, নইলে দেয় কেউ দুজনকে একটা বাড়ি, একটা গাড়ি, একটা ঘোড়া। মেম ভুলবার পাত্রী নয়। সোফিয়াকে ঠেলে সরিয়ে দিয়ে চাপা গলায় বলল, আমার গায়ে হাত দিও না বলছি, আমি ইউরোপিয়ান আছি। ও কত আমার ইউরোপিয়ান রে, তাও যদি চামেলি আয়ার মেয়ে না হতিস। চলো বাবু, ঘর দেখবে চলো। তখন মেম ধৈর্য হারিয়ে সোফিয়ার গালে ঠাস করে এক চর কষিয়ে দিল, আর সোফিয়াও খিলখিল করে হেসে ও সোনালি চুলের গোছা ধরল। কি বলবো তোদের, তবু তাদের সুন্দর দেখাতে লাগলো। সইতে না পেরে ছুটে গিয়ে দুজনার মধ্যে পড়লাম। মনে হলো যেন মেঘের রাশির মধ্যে পড়েছি। হাত বাড়িয়ে কিছু পেলাম না রে, চোখে ধোঁয়া দেখতে লাগলাম। যেটুকু শক্তি ছিল তাই দিয়ে কোনো রকমে সিঁড়ির 3টে ধাপ নেমে, বিশ্বাস কর ওরই মধ্যে ভাঙা ধাপটাতে হোঁচট পর্যন্ত খেলাম। তারপর ধূপধাপ করে প্রাণপণে ছুটে উঠোন পার হয়ে গেট দিয়ে বেরিয়ে পড়লাম। লতা গাছটার ভিজে ফুল মুখে এসে লাগলো। সহিসটা ঘোড়ার খুর ধোয়া থামিয়ে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। ঘোড়াটার চোখের মণি বিস্ফারিত হয়ে উঠল। গেটে সবুজ পাল্লাটা দুলে উঠল। আরেকবার দেখতে পেলাম থাম্বায় লেখা আবারক্রম্বি, আর তার নিচে প্যাকিং কেসের কাছে টু লেট। বড় রাস্তায় পৌঁছে আরেকবার ফিরে দেখলাম গঙ্গা থেকে কুয়াশা উঠেছে, সব অস্পষ্ট হয়ে গেছে, গলিটাকে আর খুঁজে পাইনি।